আমি মোহাম্মদ তানজিদ শেখ। আমি আমার ঠিকানা গোপন রাখতে চাই। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি দিচ্ছেন তার দেশের বাড়ি এবং অ্যাড্রেস, যেহেতু গোপন রাখতে চান আমি পড়লাম না। তারপরে তিনি বলছেন, আমি পেশায় একজন রাজমিস্ত্রি। আজ আমি আপনাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করব যা আমার দাদার কাছ থেকে শুনেছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা সৈনিক। তার জন্ম 1959 সালে এবং তার মৃত্যু হয় 2012 সালের 11 ফেব্রুয়ারি। তিনি তার মৃত্যুর আগে প্রায় আমাদের একটি ভয়াবহ গল্প শোনাতেন। গল্প বললে হয়তো ভুল হবে, এটি তার সাথে ঘটে যাওয়া রোমহর্ষক একটি ঘটনা। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। আমি মোহাম্মদ হামিদ শেখ। ছোটবেলা থেকেই খুবই দুষ্ট এবং ডানপিটে স্বভাবের। ভয়, ডর, ভূত প্রেত এইসব কিছুই আমার ভেতরে ছিল না। বলতে পারো আমি আমার গ্রামের সবচেয়ে সাহসী ছেলেদের ভেতরে একজন। তাই গ্রামের বেশিরভাগ ছেলেদের সাথে ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায়। যেমন একবার ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রামের কাছের একটি শ্মশানে, যদিও এখন আর শ্মশানটির কোনো অস্তিত্ব নেই। আগে থেকে এই শ্মশানটির একটা বদনাম ছিল যে ওখানে অমাবস্যার রাতে কোনো অবিবাহিত ছেলে গেলে সে আর ফেরত আসতো না। তাই আমার কিছু বন্ধু আমাকে বলল, তুই যদি ওই শ্মশানে অমাবস্যার রাতে যাস এবং একটা ঘন্টা থাকতে পারিস তাহলে তোকে 1 হাঁড়ি মিষ্টি খাওয়াবো। আমার দাদা ছিলেন খুবই মিষ্টি পছন্দকারী একজন ব্যক্তি, তাই সে আর দ্বিমত করল না। যথারীতি 3 দিন পরেই অমাবস্যার রাত। তাই আমার দাদা সন্ধ্যার পর 1 আঁটি বিড়ি আর একটি ম্যাচ কাঠি ও একটি হ্যারিকেন নিয়ে চলে গেল সেই শ্মশানে। দাদা সাহসী হওয়ার দরুন তার গায়ে কোনো ভয় ডরের বালাই ছিল না। শ্মশানটি ছিল আমার বাড়ি থেকে প্রায় 7 কিলো দূরে, তাই আমার সেখানে যেতে একটু রাত হয়ে যায়। যাওয়ার পথে আমি আমার বন্ধু আনোয়ার মিয়া, সালাউদ্দিন এবং খবির মিয়াকে বলে যাই আমি সেখানে যাচ্ছি। যথারীতি সালাউদ্দিন এবং খবির মিয়া আমাকে বলে, আমরা ঠিক 1 ঘন্টা পর তোর ওখানে যাব। এই বলে ওরা চলে যায় এবং আমি আমার মনের সুখে গান গাইতে গাইতে সেখানে চলে যাই। শ্মশানে যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু শ্মশানে ঢোকার আগ মুহূর্তে মনে হলো শ্মশানটা কেমন যেন অদ্ভুত লাগছে আজ। যাক, তারপর শ্মশানের ভিতরে আমি ঢুকে পড়ে অমাবস্যার রাত, তারপরেও হ্যারিকেনের নিভো নিভো আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তখনকার আমলে ঘড়ির চলটা অতটা ছিল না, ঠিক মতো মালুম করতে পারছিলাম না সময়টা যে কত রাত হয়েছে। তারপরে মনে হচ্ছিল রাত ভালোই হচ্ছে। মনে ভাবছিলাম এই মিষ্টি কতদিন খাইনি, আজ খাবো। এইসব ভাবতে ভাবতেই আমার পেছন থেকে মনে হলো কিছু একটা উড়ে গেল। ঘুরে তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু সামনে একটু দূরেই মনে হলো গাছের আড়াল থেকে কেউ একজন আমাকে উকি মেরে দেখার চেষ্টা করছে। আমি ভাবলাম নিশ্চয়ই সালাউদ্দিন, খবির মিয়া ওরা চলে এসেছে এবং আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখার চেষ্টা করলাম সেখানে কেউ আছে কিনা। আশেপাশে যদিও কোনো গাছপালা ছিল না, শুধু ওই গাছটি ছিল। গাছটি ছিল গোল পাতার বড় একটি গাছ, কিন্তু আমি সেখানে কাউকেই দেখিনি। আশেপাশে মাথা ঘুরিয়ে দেখলাম কেউ নেই। এইভাবে ভাবতে ভাবতে একটা বিড়ি ধরাবো এমন সময় শ্মশানের পূর্ব পাশের পুকুর থেকে মনে হলো কেউ লাফালাফি করছে। সেই দিকে আমি কান পাতলাম এবং চলে গেলাম। কে ওখানে? শ্মশানে গোসল করতে এসেছে কিনা বুঝলাম না, তারপরেও গেলাম দেখার জন্য, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে আমার পিঠ দিয়ে ঠান্ডা শীতল একটা ঢেউ পা থেকে মাথা পর্যন্ত চলে গেল। কারণ শীতে যেমন বৃদ্ধদের ঠান্ডায় দাঁত কপাটি লেগে যায়, কটকট করে, তেমনি একটা শব্দ আমার কানে এসে লাগে। আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, আমি ঘুরলেই তাকে দেখতে পাবো। ঘুরতেই দেখি আমার হ্যারিকেনের আলোতে যতটুকু আলোকিত করেছে সেই আলোর ভেতরে একটা অদ্ভুত ছায়াকৃতির কিছু, মানুষ না অন্য কিছু, যা হ্যারিকেনের অল্প আলোতেও বসে যাচ্ছিল। তাই আমি হ্যারিকেনের আলো বাড়িয়ে দিই যাতে করে আলোতে সেটাকে ভালো করে বোঝা যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছিল, হ্যারিকেনের আলো যতটা বাড়ছিল ওই জিনিসটা ততটাই পিছিয়ে যাচ্ছিল।